আমাদের বিবিএস এর অর্থনৈতিক সুমারি অনুযায়ী দেশে ইকোনমিক অ্যাক্টিভিটিস করে এরকম এনটিটি আছে 1,17,00,000। তার ওভারওয়েলমিং পার্টি হচ্ছে এমএসএমই, এবং জিডিপিতে এই সেক্টরের কন্ট্রিবিউশন হচ্ছে 34%, যেটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে সব রেশিওতেই আমরা খানিকটা পিছনে আছি, এখানেও পিছনে। আমাদের ভিয়েতনামে জিডিপিতে কন্ট্রিবিউশন হচ্ছে 40%, শ্রীলঙ্কায় 52%, ক্যাম্বোডিয়ায় 58%, ইন্ডিয়াতে 45%, চীন, জাপান এবং সাউথ কোরিয়ায় 60 থেকে 70%। এসএমইর এই বিকাশ বা ইকোনমির মধ্যে এত ওয়েল ডিভাইসড হওয়ার বেনিফিটটা হচ্ছে পারচেজিং পাওয়ার অনেক বেশি থাকে। ইকোনমির প্রত্যেকটা অংশের মধ্যে একটা প্রাণ প্রবাহ থাকে। যদি ক্ষুদ্র উদ্যোক্তারা, অবশ্যই আমরা যেটাকে ক্লাসিফাই করি মাঝারি হিসাবে বা ক্ষুদ্র হিসাবে, ডেফিনেটলি সেটা ইউরোপিয়ান ইউনিয়ন বা সাউথ কোরিয়াতেও সেটা মাঝারি হবে না, সেটা হবে অতি ক্ষুদ্র। কিন্তু তারপরেও আপনার সামর্থ্য অনুযায়ী বা আপনার ইকোনমির সাইজ অনুযায়ী আপনি গ্রেডিংটা করবেন। তো এটার ব্যক্তি যত বেশি থাকবে, যত ছড়ানো থাকবে, ইকোনমির মধ্যে ব্লাড সার্কুলেশনও তত স্ট্রং থাকবে। আমাদের গত কয়েকজন বলেছেন একটু আগে যে গত বাজেটে আমরা এই খাতের জন্য প্রায় 7,800 কোটি টাকার বিভিন্ন মোডে আমাদের প্রস্তাবনা এসেছে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের থেকে। পিছনে নিয়ে নিয়েছেন, ঠিক আছে, অর্থমন্ত্রী মহোদয়ের থেকে। আর বাংলাদেশ ব্যাংক কিছুদিন আগে 60,000 কোটি টাকার একটা স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছে। তার মধ্যে এই খাতটার জন্য সিএমএসএমইর জন্য 5,000 কোটি টাকার বরাদ্দ আছে, যেটা এসএমই ফাউন্ডেশন এবং আরো 2টা প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ হবে। সরকার একই সাথে একটি গ্রাম একটি পণ্য উদ্যোগ বাস্তবায়ন এবং ন্যাশনাল পুল অফ ডিজাইনার্স গঠনের মাধ্যমে দেশীয় হস্তশিল্পের মান উন্নয়ন ও বাজার সম্প্রসারণে কাজ করছে। আমাদের এই বাজেটের লক্ষ্য বা মাননীয় অর্থমন্ত্রীর লক্ষ্য হচ্ছে জিডিপিতে ক্রিয়েটিভ ইকোনমির কন্ট্রিবিউশন শেয়ার 1.5% নিয়ে যাওয়া আগামী দিনে, এবং এই খাতে 5 লাখ নতুন এমপ্লয়মেন্ট জেনারেট করা। এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে সার্ভিস প্ল্যাটফর্ম, এসএমই ক্লাস্টার ম্যাপিং হালনাগাদ করা, ইউথ এন্টারপ্রেনারশিপ ফর স্টুডেন্টস অ্যান্ড স্টার্টআপ কর্মসূচি বাস্তবায়ন, নতুন উদ্যোক্তা সৃষ্টি, মেন্টরশিপ, দক্ষতা উন্নয়ন, কেন্দ্রীয় উদ্যোক্তা ডাটাবেস প্রতিষ্ঠা এবং দেশি বিদেশি বাজারে প্রবেশের সহায়তা সহ নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব পদক্ষেপ আগামী দিনে এই খাতকে আরো প্রতিযোগিতামূলক করবে, উদ্ভাবন নির্ভর করবে এবং টেকসই ভিত্তির উপরে দাঁড় করাবে আশা করি আমরা। এই বাজেটে যে সমস্ত প্রস্তাবনা এসছে আমি নিশ্চিত, আমার আগে এটা বলা হয়েছে, যেমন স্টিমুলাস প্যাকেজের মধ্যে 5,000 কোটি টাকা, ডিফিনেন্স স্কিমে আছে 2,000 কোটি টাকা, উদ্যোক্তাদের সহজ শর্তে স্বল্প সুদের ঋণ সুবিধা প্রদান করে নতুন বিনিয়োগ সম্প্রসারণের জন্য, স্টার্টআপ এবং নারী উদ্যোক্তাদের জন্য 500 কোটি টাকা এবং ক্রিয়েটিভ ইকোনমির জন্য 300 কোটি টাকা, যেটার মধ্যে ডিজিটাল কন্টেন্ট, ফ্রিল্যান্সিং, মিডিয়া ডিজাইন ইত্যাদি ইত্যাদি থাকবে। আমাদের বিসিকের আন্ডারে যতগুলি শিল্প পার্ক আছে, এইগুলির বাৎসরিক এক্সপোর্ট হচ্ছে প্রায় 30,000 কোটি টাকা এবং জিডিপিতে 65,000 কোটি টাকার যোগান দেয় এই বিসিক শিল্প পার্কগুলো। এটা মোটামুটি একটা অচর্চিত বিষয়, অনেকেই এটার খোঁজ খবর রাখেন না। আগামী দিনে এই খাতটার মধ্যে আরো লাইফ আনার জন্য আমরা যে সমস্ত জায়গায় ইতিমধ্যে শিল্প পার্ক স্থাপিত হয়েছে এবং সেখানে আর বরাদ্দযোগ্য কোনো প্লট নাই, তার মানে আমরা ধরে নিচ্ছি যে এখানে আরো অ্যাপেটাইট আছে নতুন শিল্প প্রতিষ্ঠান। ফিজিবিলিটি স্টাডি সাপেক্ষে তার প্রত্যেকটা জায়গায় আমরা
বিসিক শিল্প পার্ক নতুনভাবে করব। এবং ইতিমধ্যে আমরা যে সমস্ত জায়গায় উদ্যোগ নিয়েছি তার মধ্যে সিলেটে একটি 200 একরের, পাবনা ঈশ্বরদীতে একটি 200 একরের। আপনারা জানেন যে পাবনায় স্কয়ার সহ অনেকগুলি প্রতিষ্ঠান আছে, বিসিকের মধ্যে স্কয়ার আছে, স্কয়ার ফার্মাসিউটিক্যালস। তো সেখানে আমরা নতুনভাবে আরেকটি 200 একর ঠাকুরগাঁয়ে একটা সম্প্রসারিত করব, এবং ঠাকুরগাঁয়ে আমরা এই রেঞ্জের মানে এমএসএমইর জন্য একটা প্রশিক্ষণ সেন্টার তৈরি করব। মোট কথা হচ্ছে, ইকোনমির মধ্যে যদি আপনি রিভাইটালাইজ, শুধু না, ইকোনমির মধ্যে যদি একটা জীবন প্রবাহ আনতে যান, তাহলে ইনভেরিয়েবলি এই এমএসএমই খাতকে চাঙ্গা করতে হবে। এবং আগামী দিনে শুধু ঋণ প্রবাহ না, ঋণের অ্যাক্সেস তৈরি করা না, প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি, এবং যে সমস্ত শিল্প খাতে তাদের সম্ভাবনা আছে সেগুলির সাথে তাদের যুক্ত করে দেয়া, একটা লিঙ্ক তৈরি করে দেয়া, এগুলি হবে আমাদের আগামী দিনের লক্ষ্য, যাতে এই খাতে বেশি বেশি নতুন উদ্যোক্তা তৈরি হয় এবং এগিয়ে আসে। আমি এখানে যখন কথা বলছিলাম আপনাদের সভাপতির সাথে, তো তিনি আমার কাছে জানতে চাচ্ছিলেন এলডিসি গ্রাজুয়েশনের জন্য কি করব আমরা, আমাদের প্রিপারেশন কি হবে। আমি ওনাকে বলেছিলাম যে যখন মাইক সামনে আসবে তখন আপনাদের সামনে বলবো যে এলডিসি গ্রাজুয়েশনের জন্য কি করব। এই প্রসঙ্গটা শেষ করে ফেলি। এলডিসি গ্রাজুয়েশন যে থিম থেকে করা হয়েছে সেটা হলো, সর্বনিম্নে হলো একটা লিস্ট ডেভেলপ কান্ট্রি, স্বল্প উন্নত দেশ, আর একদম উপরে হলো একটা উন্নত অর্থনীতি। নিচ থেকে উপর পর্যন্ত কম বেশি 4টা টিয়ার আছে। এখন থিমটা হলো যে আপনার বিনিয়োগ, জীবনমানের উন্নয়ন, অধিকতর মাথাপিছু আয়, হিউম্যান ইন্ডেক্সের পজিটিভ উল্লম্ফন, অগ্রগতি, উত্তরণ, এইসবের মাধ্যমে একটা নেশন বা একটা দেশ পরবর্তী টিয়ারে যাবে, তারপরের টিয়ারে যাবে, এবং সর্বোচ্চ টিয়ারে যাবে, সর্বোচ্চ পর্যায়ে যাবে। এলডিসি গ্রাজুয়েশন, এই মুহূর্তে এলডিসি গ্রাজুয়েশনের জন্য যে 3টা থ্রেশহোল্ড, 3টাতেই বাংলাদেশ কোয়ালিফাই করে, এটা ঠিক। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ইকোনমি, ইনভেস্টমেন্ট, আমাদের ডেট সার্ভিস কাভারেজ রেশিও, আমি ন্যাশনাল ডেটের কথা বলছি, আমাদের টেক্সট জিডিপি রেশিও যে জায়গাতে দাঁড়িয়ে আছে, সেখানে পরের ধাপে উত্তরণের পরের 2টা ভয়। একটা হলো আবার আমরা উত্তরণ পূর্ববর্তী থ্রেশহোল্ডের মধ্যে ফেরত আসতে পারি যদি আমাদের উত্তরণটা সাস্টেইনেবল না হয়। তার থেকে কম খারাপ আরেকটা পরিণতি হতে পারে, আমরা মধ্যমায়ে গেলাম কিন্তু ওইখানে গিয়ে স্ট্যাগনেন্ট হয়ে গেলাম, আমাদের আর উত্তরণ ঘটলো না। তাতেও কিন্তু যে থিম দিয়ে এই এলডিসি গ্রাজুয়েশনের মানে হায়ার টিয়ার দেন হায়ার টিয়ার দেন হায়ার টিয়ারে প্রত্যেকটা অর্থনীতিকে নিয়ে যাওয়ার জন্য যে থিমটা শুরু হয়েছে, প্রোগ্রামটা ইনিশিয়েট করা হয়েছে, সেটা ব্যাহত হবে। আরেকটা জিনিস হলো, এলডিসি দেশগুলির মধ্যে বাংলাদেশই সব থেকে বড় অর্থনীতির দেশ, সব থেকে বড় জিডিপির দেশ, সব থেকে বড় রপ্তানি সক্ষম দেশ এলডিসি কান্ট্রিগুলির মধ্যে। এবং এলডিসির জন্য যে সমস্ত সুযোগ সুবিধা দেয়া হয়েছিল সেগুলির মধ্যে অর্ধেকের বেশি আমরা ইউটিলাইজ করেছি। তার মানে এলডিসির মধ্যে সব থেকে বড় বিবেচ্য দ্রষ্টব্য দেশটি যদি সাকসেসফুল ট্রানজিশন না হয়, সাস্টেইনেবল না হয়, তাহলে এই যে কর্মসূচিটা, এটার মূল ভিত্তি একটা প্রশ্নের মুখে দাঁড়াবে। তো আগামী দিনে আমরা আমাদের এই উত্তরণটাকে সাস্টেইনেবল করার জন্য যে কাজটা করতে চাই, একটা হলো 3 বছর পিছানোর জন্য আমরা অনুরোধ করেছি। 3 বছর পিছানো মানে এই থিম থেকে বের হয়ে আসা না, এই 3 বছরও পুরা হবে এই সরকারের মেয়াদকালে। 5 বছরের জন্য আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, তো 3 বছর পরে আমাদের হাতে ইনশাল্লাহ সেই উত্তরণটা হবে, যদি 3 বছরের এক্সটেনশনটা আমরা পাই। আলটিমেটলি তো এটা ইউএন জেনারেল অ্যাসেম্বলি অ্যাপ্রুভ করতে হবে। প্রিপারেশনগুলি কি? আচ্ছা, এই মুহূর্তে
বাংলাদেশ যে ক্রস রোডে দাঁড়িয়ে আছে তার কয়েকটা দিক আছে। একটা হলো, আজকে থেকে যদি 10-12 বছর পেছনে আপনি ফেরত যান, তাহলে দেখবেন আমাদের জাতীয় ঋণ, ন্যাশনাল ডেট, আমাদের তৎকালীন জিডিপির সাথে রেশিও হিসাবে 150 ছিল, 20-21% ছিল। হ্যাঁ, জিডিপির সাইজ ছোট ছিল, লোনও অনেক কম ছিল, জনসংখ্যা কম ছিল, তারপরেও মাথাপিছু ঋণের পরিমাণ এখনকার তুলনায় অনেক কম ছিল। হঠাৎ করে পরবর্তী 4-5 বছরের মধ্যে আমাদের ঋণের এপিটাইট ভীষণভাবে বেড়ে গেল, ঋণ ক্ষুধা। আমরা রাইট অ্যান্ড লেফট ঋণ করা শুরু করলাম, এমন এমন প্রকল্প নেওয়া শুরু করলাম যেগুলি কোনো ইভেন্চুয়াল রিটার্ন নাই। এবং কেউ যদি একটা সেনিটি নিয়ে, স্বাভাবিকতা নিয়ে, ঠান্ডা মাথায় এগুলির উপযোগিতা বিচার বিবেচনা করে, তাহলে মাথায় হাত দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। যে কারণে দেখা গেল অল্প সময়ে এত ঋণ যেগুলির রিটার্ন নাই। আচ্ছা, ঋণটা নেয় কেন? একটা বেসিক কনসেপ্ট হচ্ছে, আপনি ঋণ নিয়ে যে সমস্ত অবকাঠামো নির্মাণ করলেন, যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলেন, যদি আপনি মার্কেট ইকোনমিতে থাকেন বা মিক্সড ইকোনমিতে থাকেন, তো সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরির লক্ষ্য হচ্ছে যাতে এটার উপর ভর করে বেশি বেশি ব্যক্তি খাতের বিনিয়োগ আসে। এবং সেই বিনিয়োগ তৈরি হলে দুইটা ঘটনা ঘটবে। এক, অনেকগুলি এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, আপনার কর্মসংস্থানের সমস্যা মিটবে। দুই, এই বিনিয়োগের ফলে যে রাজস্ব আসবে এবং সৃষ্ট কর্মসংস্থানের ফলে যে অর্থনীতিতে যে যোগদানটা ঘটবে, যে মাল্টিপ্লায়ার ইফেক্ট হবে, এটার কারণে ন্যাশনাল কফারে বেশি 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 রাজস্ব আসবে। এবং এই রিটার্ন থেকে আপনি ইনফ্রাস্ট্রাকচারের পিছনে ঋণ নিয়ে যে টাকাটা খরচ করলেন, সেটা পরিশোধ করার জাতীয় সক্ষমতা আপনার তৈরি হবে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এখন যদি আপনি যে বিনিয়োগ করলেন সেটার কারণে যদি বিনিয়োগ, মানে আপনি যে ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য যে ঋণ করলেন, সেই ঋণটা যদি ডিসপ্রপোর্শনেট হয়, 5 টাকার প্রজেক্টে যদি 15 টাকা ঋণ করে থাকেন, এখানে আপনি প্রজেক্টের মানে এটার সম্ভাব্যতা, উপযোগিতার একটা ক্ষতি করলেন। দ্বিতীয় হলো, এটার যদি স্পষ্ট কোনো রিটার্ন না থাকে, তাহলে প্রজেক্টটা উদ্দেশ্যবিহীন, তার মানে এটার বিনিয়োগটা জ্বলে গেল, রিটার্ন নাই। তৃতীয় হলো, এটার উপরে ভর করে যদি যথেষ্ট বিনিয়োগ না হয়, তাহলে পুরোটাই জ্বলে গেল। তো বাংলাদেশের ক্ষেত্রে এই 3 ঘটনা ঘটার পরে গত কয়েক বছরে দেখা গেল যে আমরা অল্প সময়ে অনেক বেশি ঋণ নিয়েছি, কিন্তু বাস্তবিকভাবে আমাদের অর্থনীতির সম্প্রসারণ সেইভাবে ঘটে নাই, সেইভাবে বিনিয়োগ আসে নাই, সেইভাবে কর্মসংস্থান সৃষ্টি হয় নাই। যেই জন্য এই যে বছর বছর শুধু ট্যাক্স জিডিপি কমে, রেশিও কমে, তার কারণ হলো এই ইকোনমির সাইজ ট্যাক্সেবল না। এটা যে যথেষ্ট পরিমাণ জাতীয় বিনিয়োগের ক্ষেত্র তৈরি করছে না। একটু আগে আমাদের এনবিআর এর সদস্য যেটা বললেন যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও কম, শুধু কম না, আপনাদের আমি একটা তুলনা দেই, তাহলে সবার জন্য বুঝতে সুবিধা হবে। আমাদের পাশের দেশ ভারত, আপনি পাবলিক ইনভেস্টমেন্টটা কি করেন? পাবলিক ইনভেস্টমেন্টটার বোঝার সব থেকে ভালো উপাখ্যান হচ্ছে ন্যাশনাল বাজেট। এটাই আপনার পাবলিক ইনভেস্টমেন্ট। ভারতের বাজেটের সাইজ হচ্ছে ওর জিডিপির 19%, 17%, ওর 12% হচ্ছে ট্যাক্স জিডিপি রেশিও। আপনি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলিতে যান, ওদের ট্যাক্স জিডিপি রেশিও অ্যারাউন্ড 40%। দুই একটা দেশ আছে যাদের বাজেট সারপ্লাস থাকে, সেই জায়গায় আপনার জিডিপি রেশিও হচ্ছে 6.8%। এখন আজকের দিনে, আচ্ছা আমি কি আপনাদের ক্লান্ত করে ফেলছি নাকি? আজকের দিনে যদি আপনার জিডিপির সাইজ হয় $460, 60 বিলিয়ন, তার মানে 46,000 কোটি ডলার, তাই তো? এটার উপরে যদি 6% ট্যাক্স না হয়ে, 7% ট্যাক্স না হয়ে, রাজস্ব না হয়ে যদি 15% হতো, তাহলে কি হতো দেখেন। 60 লাখ টাকার 7% হচ্ছে 4,20,000 কোটি টাকা। 60 লাখ টাকার 15% হচ্ছে 9 লাখ কোটি টাকা।
9 লাখ কোটি টাকা দিয়ে যদি আপনি রাজস্বের উপর ভর করে আপনার যদি বাজেট সাজাতেন, তাহলে সেই বাজেটের সাইজ হতো 13-14 লাখ কোটি টাকা। তাহলে আপনি আপনার শিক্ষার পিছনে বেশি ব্যয় করতেন, আপনি কর্মসংস্থানের জন্য বেশি বিনিয়োগ করতেন, গবেষণাতে বেশি খরচ করতেন। যে ইনভেস্টমেন্টগুলি একটা জাতির ভিত্তি তৈরি করে দেয়, সেগুলিতে বেশি বেশি বিনিয়োগের সক্ষমতা আপনার আসতো, যে সক্ষমতা আপনার নাই। বরং আপনার জাতীয় প্রয়োজনের কাঙ্ক্ষিত বিনিয়োগগুলিতে বিনিয়োগ সক্ষমতা দিন দিন কমছে। তো যাই হোক, আগামী দিনে আমরা যে জিনিসটা করতে চাই, আমাদের যে ডেট সার্ভিস ম্যানেজমেন্ট, সেটা যেন অস্বস্তিকর জায়গা থেকে স্বস্তিকর জায়গায় আসে, সেটিতে যেতে চাই। আগামী দিনে এডিপিতে আমরা যে প্রজেক্টগুলি নিব, সেই প্রজেক্টগুলির জন্য আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে 3টা লক্ষ্য উল্লেখ করেছেন, 3R, রিকভারি, রেস্টোরেশন, আর কি সদস্য মহোদয়? আচ্ছা, যাই হোক, রিস্ট্রাকচার, রিকনস্ট্রাকশন এন্ড রিকভারি। আর রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ভ্যালু ফর মানি। তার মানে যে বিনিয়োগটা হবে তার একটা দৃষ্টিগ্রাহ্য, টেনজিবল, ক্লিয়ার কাট, ওয়েল ডিফাইন্ড রিটার্ন থাকতে হবে, অ্যাবস্ট্রাক্ট হওয়া যাবে না। আর আমার রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কি, সেটা ওয়েল ডিফাইন্ড হতে হবে। কি পরিমাণ টাকা আমি ঢাললাম, কি পরিমাণ বিনিয়োগ করলাম, তার বিনিময় কি পাচ্ছি, সেটাও ওয়েল ডিফাইন্ড থাকতে হবে। তো সেইভাবে আমরা আগামী দিন আমাদের এডিপি প্রজেক্টগুলি সাজাতে চাই। আপনি বিগত স্বাধীনতা পরবর্তী যে কোনো সময়ের উপাখ্যান যদি নেন, বিশেষত গত 10-12 বছরে, তাহলে দেখবেন একই সেক্টর, মানে একই জাতীয় প্রজেক্টের ছড়াছড়ি, একই প্রজেক্ট বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন নামে নেওয়া হচ্ছে। এগুলি হচ্ছে স্কোয়ান্ডারিং অফ মানি, মানে টাকা তুলে টাকাটা নষ্ট করে দিলেন। এই জাতীয় ওভারল্যাপিং যাতে না হয়, সেই জন্য প্রযুক্তিগত সক্ষমতা যাতে যারা প্ল্যানিং করেন, প্ল্যানিং কমিশনে আছেন, তারা যেন সেই ক্ষমতাগুলি একুয়ার করেন, অর্জন করেন, সেগুলি হবে আমাদের আগামী দিনের লক্ষ্য, যাতে প্রজেক্টগুলি ওভারল্যাপিং না হয়। আচ্ছা, দ্বিতীয়ত, আমাদের ইনভেস্টমেন্টের পথে একটা অনেক বড় বাধা হলো প্রসেসের জটিলতা। আজকের দিনে একটা নতুন কোম্পানি যদি বিজনেস শুরু করতে চায়, তার কম বেশি 355 দিন লাগে লাইসেন্স, পারমিট সবগুলি জোগাড় করতে। অনেকগুলি প্রতিষ্ঠান থেকে, সরকারি এজেন্সি থেকে ক্লিয়ারেন্স নিতে হয়, সেখানের মধ্যে ওভারল্যাপিং আছে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক আগ্রহ এবং তার নির্দেশে এই উদ্দেশ্যে একটা ছোট্ট বডি করে দেয়া হয়েছে। আমরা ইতিমধ্যে চেক করে দেখেছি যে একটা কোম্পানি তার ব্যবসা শুরুর জন্য, তার মেশিনপত্র আমদানির পর্যায়ে যেতে, এইটুক লাইসেন্স দেওয়ার জন্য সময়টা 355 দিন থেকে আমরা ইনশাল্লাহ 14 দিনে নামিয়ে নিয়ে আসবো। আর বাদ বাকি লাইসেন্সগুলি তার হয়তো পেতে সময় লাগবে, যেমন ফায়ার লাইসেন্স ইত্যাদি, কিন্তু সেগুলির জন্য ভোগান্তি ব্যতি রেখে একটা স্ট্রাকচার্ড ওয়েতে সে পায়, বিভিন্ন দরজায় তার যাওয়া না লাগে, তার বেশিরভাগ ইন্টারাকশন অনলাইনে হয়। এটা আগামী দিনে আমরা নিশ্চিত করব। তাতে বিনিয়োগের একটা কাঙ্ক্ষিত প্রভাব আমরা আগামী দিন দেখব। দ্বিতীয়ত, আমাদের যে ইনস্টল প্রোডাকশন ক্যাপাসিটি, যে ইন্ডাস্ট্রিগুলি আছে, সেগুলিতে আমরা যথেষ্ট পরিমাণ জ্বালানি দিতে পারছি না। তার মানে সবগুলি ফ্যাক্টরির, সবগুলির ইতিমধ্যে স্থাপিত প্রতিষ্ঠানের পূর্ণ ক্ষমতা যদি আমরা ব্যবহার করতে পারতাম, তাহলে আমরা শিল্প প্রবৃত্তি বেশ কয়েক পয়েন্ট আপ দেখতাম, ন্যাশনাল জিডিপির গ্রোথও আমরা কয়েক পয়েন্ট আপ দেখতাম। তাহলে আগামী দিনে আমাদের আরেকটা লক্ষ্য হচ্ছে যত দ্রুত সম্ভব আনইন্টারাপ্টেড এনার্জি সাপ্লাইয়ের ব্যবস্থা করা, যাতে ইতিমধ্যে ইনস্টল ফ্যাক্টরিগুলি তার পূর্ণ ক্ষমতায় চলতে পারে। দ্বিতীয়ত, আপনি নতুন একজন ইনভেস্টর যদি আসে, তাকে তো তার মেশিন ঘোরানোর সুযোগ আপনার করে দিতে হবে, এটা তো এনশিওর করা লাগবে। মাঝে মাঝে মাথা নাড়লে বুঝবো যে আমার সাথে আপনারা আছেন। তো সেই জন্য এই দুইটা জিনিস আমরা আগামী দিনে অ্যাড্রেস করব। কিভাবে অ্যাড্রেস করব সেটা সরকারের কিছু অভ্যন্তরীণ মানে অনগোয়িং কিছু প্রসেস পরিকল্পনার বিষয়, সেই জন্য আমি আগামীটা বলছি না, এটার সাথে
অন্য মন্ত্রণালয় জড়িত, এটার প্যারেন্ট মিনিস্ট্রি আমি না, জ্বালানি মন্ত্রণালয়। তৃতীয়ত, আমাদের সরকারি মালিকানাধীন যে ফ্যাক্টরিগুলি আছে, এইগুলি জ্বালানির সরবরাহ নিশ্চিত করার সাপেক্ষে আমরা দ্রুত বেসরকারি খাতে নিতে চাই। আজকে থেকে 70 বছর আগে যে সেক্টরের উপর একটা ফ্যাক্টরি হয়েছে, ঠিক ওই সাবজেক্টের উপর এই ফ্যাক্টরি আর চলবে না, কারণ ইকোনমিক লাইফ ইজ অলরেডি গন। কিন্তু নতুন ইনভেস্টর এসে নতুন ইনভেস্ট করবে, নতুন এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, ওই ব্যবস্থা করার জন্য এটুকু সময় আমাদের দরকার। ফোর্থ হচ্ছে পৃথিবীর এরকম আর কেস আছে কিনা এটাও একটা দেখার বিষয়। 18-20 কোটি মানুষের একটা দেশে, যেটার অনেকগুলি পণ্য আমদানি নির্ভর, সেখানে কোনো স্ট্র্যাটেজিক রিজার্ভ নাই। আপনি সয়াবিন তেলের এখানে কোনো মজুদ নাই, আপনার এলএনজির এখানে কোনো মজুদ নাই। কয়েকদিন আগে গালফে যখন যুদ্ধ শুরু হয়, তখন সব থেকে বড় কনসার্ন ছিল যে এই প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পরে যদি কোনো কারণে 15 দিন, 20 দিন, 1 মাস এলএনজি না আসে, তাহলে কি হবে? এটা তো নিয়মিত বিরতিতে পাইপে ইনজেক্ট করতে হবে, যাতে পাইপে গ্যাস পর্যাপ্ত থাকে। তো আগামী দিনে এই যে সমস্ত জিনিসের উপর আমরা সোললি আমদানি নির্ভর, সেইগুলির এক একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ স্টোরেজ আমরা বিল্ড আপ করব। তার মানে এলডিসি গ্রাজুয়েশনের প্রস্তুতি হিসাবে 1 নম্বর হচ্ছে এই দেশকে আমরা ইনভেস্টেবল করব, বিজনেস প্রসেস সিম্পলিফাই করব। আমাদের যে ডেট যেটা জমা হয়েছে, এটা তো একটা চলমান বিষয়, আরো নতুন ডেট যোগ হবে, সেগুলি যেন ওয়েল ডিভাইসড হয় এবং আমাদের আয়ের সাথে সেটা সম্পর্কিত হয়, আনুপাতিক হয়, ইকুইটেবল হয়, সেই জিনিসটা আমরা করব। আমাদের লজিস্টিক কস্ট পৃথিবীর বেশিগুলির মধ্যে একটা 16%, আমাদের জিডিপির 16% হচ্ছে আমাদের লজিস্টিক কস্ট। গ্লোবাল স্ট্যান্ডার্ড হচ্ছে 10%। কিভাবে এটা কমিয়ে আনবেন? কমানোর অনেকগুলি রাস্তা আছে। একটা এক্সাম্পল বলবো, চিটাগং পোর্টের হ্যান্ডলিং এ যে খরচ হয়, আমরা সেখানে যদি এফিসিয়েন্সি আনতে পারি, লজিস্টিক কস্ট কমে আসবে। আমরা বিভিন্ন প্রোডাক্টের ট্রেসেবিলিটি করব এখন শুরু থেকে শেষ পর্যন্ত, যেটা ইউরোপিয়ান ইউনিয়নেরও আগামী দিনের একটা শর্ত। এই ট্রেসেবিলিটির সাথে সাথে একটা প্রজেক্ট, একটা পণ্য যেটা ঠাকুরগাঁয়ে উৎপাদন হচ্ছে, কৃষি পণ্য, ওইখানে 15 টাকা, আর কারণ বাজারে এসে হচ্ছে সেটা 115 টাকা বা 85 টাকা বা 75 টাকা। মাঝখানে কোথাও না কোথাও প্রাইসটার একটা ইরেশনাল জাম্প হচ্ছে। এই ইরেশনাল জাম্পের জায়গাটা আমরা আইডেন্টিফাই করব এবং এটা যেন সাপ্লাই চেইনটা যেন মোর ওয়েল কোঅর্ডিনেটেড, এখানকার যে বাড়তি ফ্ল্যাশ, যেখানে টাকা অহেতুক খরচ যোগ হয়, সেই জায়গাগুলি অ্যাড্রেস করার চেষ্টা করব, যাতে লজিস্টিক কস্টটা কমে আসে। তো এই সমস্ত কাজের উদ্দেশ্য হচ্ছে এই দেশটাকে আরো বিনিয়োগযোগ্য, আকর্ষণীয় করে তোলা। বেশি বেশি যদি ইনভেস্টমেন্ট আসে, আপনার জিডিপির সাইজ বড় হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এই দেশের তার ন্যাশনাল ইনভেস্টমেন্টের ক্ষমতাটা আরো বাড়তে থাকবে। পরিমাণ বলতে পারবো না, কিন্তু দুর্নীতি যে আছে এটা নিয়ে তো বিতর্কের কোনো অবকাশ নাই, তাই না? আচ্ছা, দুর্নীতিটা দূর করার জন্য, মানে দুর্নীতি আছে বা নাই এটা জানার জন্য কাউকে হায়ার করার দরকার নেই। আমরা প্রত্যেকে এটা লিভিং উইটনেস। দুর্নীতিটা দূর করার জন্য কনসার্টেড এফোর্ট নিব কিনা সেটা হলো দেখার বিষয়। একটা জিনিস হলো, আমরা সবাই আইডিয়াল একটা সোসাইটি চাই, আইডিয়াল একটা দেশ চাই। যদিও কেউ যদি মনে করে যে আমি আমার দেশ বা আমার সমাজ থেকে দুর্নীতি জিরো করে ফেলবো, এটা মানে it will be more like an utopian thought than an achievable reality. কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে, একটা স্ট্রাকচার্ড ওয়েতে দুর্নীতি কমানোর জন্য আমাদের কাছে অনেক সফল উদাহরণের দেশ আছে, অনেক সফল উদাহরণের দেশ আছে। প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো ডিসক্রিশনারি পাওয়ার কমিয়ে নিয়ে আসা। যে কোনো সরকারি কর্মকর্তার যে কোনো স্টেজে তার যদি একটা বিরাট রেঞ্জের ঐচ্ছিক ক্ষমতা থাকে, তাহলে এই ঐচ্ছিক ক্ষমতাটা সবসময় প্রত্যেক ব্যক্তিকেন্দ্রিক, প্রত্যেক কর্মকর্তা কেন্দ্রিক, সৎ উদ্দেশ্যে প্রযুক্ত হবে, এতটুকু আত্মবিশ্বাস রাখাটা খুবই কঠিন। তৃতীয়ত হলো
আমরা প্রায় বলি আমাদের দেশ থেকে এত বিলিয়ন পাচার হয়ে গেল, এত বিলিয়ন পাচার হয়ে গেল। এই বিলিয়ন পাচার রোধেরও কতগুলি স্ট্রাকচার্ড পথ আছে। দেখেন, পৃথিবীর যে সমস্ত দেশে টেরিফ রেজিমটা মোর ওয়েল ডিফাইন্ড, ওয়েল ডিভাইসড, লো টেরিফের দেশ, সেখানে পাচারের সুযোগটা কম। এখানে আমদানির প্রক্রিয়ার মধ্যে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং এটা খুবই লোভনীয় একটা ব্যাপার। কেন লোভনীয়? কোন জিনিসের মধ্যে ট্যাক্স ধরে দিয়েছেন আপনি 45%, এখন 45% ট্যাক্সে এই আমদানিকারক যদি 20% বা 30% টাকা অন্য চ্যানেলে পাঠায়, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে না পাঠায়, তাহলে তার 30%-এর উপর 45% ট্যাক্স দিতে হচ্ছে না। তাহলে আরেকজন যদি সেই প্র্যাকটিসটা করে, তো যে করলো না তার মার্কেট থেকে বিদায় নিতে। তো এই জিনিসগুলি অ্যাড্রেস করতে হবে। সবকিছু শুধু আবেগ বা মুখের উপরে না। আপনি যত সিস্টেমেটিক হবেন, যত আপনি ডেপথে যাবেন, যত প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করবেন, তত এগুলি ফাইট করাটা সহজ হবে। আর 3টা প্রশ্ন ছিল, 2টা ভুলে গিয়েছি। মূল কথা হচ্ছে ট্যাক্সটা কমতে কমতে আমরা যে পর্যায়ে এসেছি এখন, ট্যাক্স জিডিপি রেশিওটা 6.8, আর আপনার ইকোনমির যে সাইজ, আপনার দেশের যে জনসংখ্যা, এটা ইটসেলফ একটা আনটেনেবল সিনারিও, একটা অসহনীয় পর্যায়ে। যে কারণে এইবারের বাজেটে দেখবেন একটা অত্যন্ত উচ্চ বিলাসী টার্গেট ফিক্স করা হচ্ছে 10.2%। যখন ট্যাক্স জিডিপি রেশিও উন্নতি ঘটবে, আশা করি আগামী অর্থ বছরের শেষেই এটার একটা কাঙ্ক্ষিত ফল আমরা পাবো। আর একটু সময় যখন পাবেন, এইবার তো 4 মাসের মাথায় প্রণীত হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি দায়িত্ব নেওয়ার মাস 1.5 মাস পরেই বাজেটটা করা শুরু করতে হয়েছে। তো এই সময়ে মধ্যে আমি অনেস্টলি আপনাকে বলছি, এই সময়ের মধ্যে যে বাজেটটা দেয়া হয়েছে, ব্যক্তিগতভাবে এটা আমার প্রত্যাশা ছাড়িয়ে অনেক দূর চলে গিয়েছে। হ্যাটস অফ টু দোজ হু হ্যাভ ওয়ার্কড আউট দিস বাজেট। এটার জন্য আমি নিশ্চিত অনেকগুলি মানুষ অনেক কঠোর পরিশ্রম করেছেন, এবং অর্থমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে যারা করেছেন তাদের ভিশন ছিল। প্রধানমন্ত্রী এটার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন, তিনি বহু ঘন্টা এটার পিছনে সময় ব্যয় করেছেন, এবং যে প্রোডাক্টটা আমরা পেয়েছি 11 জুন, দ্যাটস প্রিটি কমেন্ডেবল। আগামী দিনে এই ট্যাক্স বেসটাকে আরো ওয়েল ডিভাইসড যখন করা হবে, আরো রেশনালাইজ করা হবে ভ্যাট রিয়েলাইজেশনের বিষয়টা, তখন আপনি যে আপনার যে কনসেপ্টের উপর, যে থিমের উপরে, যে প্রেমিসের উপর আপনি কথাটা বলছেন, আমি নিশ্চিত আগামী দিনে এটার রিফ্লেকশন আপনি পাবেন, এবং পাওয়াই উচিত। প্রতিটা পয়সার যে কস্ট এসকেলেশন বা কোড এডিশন, পুরোটাই ম্যানিপুলেশন না, বা পুরোটাই মধ্যস্বত্বভোগী না। ঠাকুরগাঁ থেকে এখানে কতগুলি ইকোনমিক রিয়েলিটিও আপনার চিন্তা করতে হবে। একটা হলো, এটার পর্যায়ে যদি থাকে 4টা, একজন উৎপাদক, আরেকজন প্রথম অবস্থায় চাষির কাছ থেকে গিয়ে কিনেন বা উৎপাদকের কাছ থেকে গিয়ে কিনেন, তৃতীয় পর্যায়ে আরেকজন কিনেন তার কাছ থেকে আরেকটু বড় আকারের ব্যবসায়ী, চতুর্থত কারওয়ান বাজার বা মালিবাগ পাইকারি হাতে আসে, তারপরে মালিবাগে তো না, কারওয়ান বাজারে পাইকারি হাতে আসে, এবং পরবর্তীতে মালিবাগ বা অন্যান্য বাজারে খুচরা পর্যায়ে যায়। এই 4টা-5টা ধাপের মধ্যে প্রতিটা ধাপের ফিনান্সিয়াল এবিলিটিটাও একটা ব্যাপার। যিনি ঠাকুরগাঁয়ে উৎপাদন করেন তার এটা ধরে রাখার ক্ষমতা নাই, অথবা বাজারের প্রপার ইনফরমেশন তার কাছে নাই। এখন মনে করেন আজকের দিনে আপনি সার কিনবেন 1 লাখ টন, আমদানি করবেন কোনো এক বাইরের দেশ থেকে, আপনার তথ্য নেয়ার যে সক্ষমতা, প্রযুক্তিগত ক্ষমতা, আপনার যে ইলাবোরেট একটা স্ট্রাকচার, একজন ব্যক্তি নিম্ন আয়ের উৎপাদক, তার তো মার্কেট অ্যাক্সেস ততটুকু নাই। তিনি ঠাকুরগাঁয়ের প্রান্তিক অঞ্চল থেকে ঠাকুরগাঁয়ের শহরের প্রাইসের কি অবস্থা, বা ওইখানে কি পরিমাণ এই দ্রব্য আছে,
আগামী দিনে কি পরিমাণ ঢোকার সম্ভাবনা আছে, ইনি কিন্তু কমপ্লিট অন্ধকারে, তার কোনো মার্কেট ইনফরমেশন নাই। একটা মার্কেট তখনই ভালো কাজ করে যখন তার মধ্যে তথ্যের ভালো প্রবাহ থাকে এবং যারা মার্কেট অপারেটর তারাও ওয়েল ইনফর্মড হন, যাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার থাকে। তো এটা তো আমাদের মতো পিছনের দিকের অর্থনৈতিক দেশের জন্য এই সমস্ত এসিমেট্রিস তো আছেই বিভিন্ন লেয়ার টু লেয়ারের মধ্যে। কিন্তু আরেকটা যেটা দেখার বিষয়, এর কোনো ধাপে কেউ প্ল্যান্ড ওয়েতে ম্যানিপুলেট করছে কিনা, বা এটার মধ্যে অযাচিত কোনো খরচ যোগ হচ্ছে কিনা। অযাচিত খরচ বিভিন্নভাবে হতে পারে, অতিরিক্ত পরিবহন ব্যয় হতে পারে, কেউ জোরপূর্বক কিছু আদায় করতে পারে, বা মার্কেটের একটা সেগমেন্ট বাকি অংশকে ম্যানিপুলেট করতে পারে। ভাই, এটার উত্তরটা দেওয়ার জন্য কিছু স্টাডি গবেষণা করা দরকার। কিন্তু এই জিনিসটা আমরা করতে চাই এবং লজিস্টিক কস্ট কাট ডাউন করার সাথে সাথে আমাদের পারচেজিং পাওয়ার যে বাড়বে, আমার মনে হয় এটার সাথে কারো কোনো দ্বিমত নাই। তো ওই পর্যায়ে আমরা এই সরবরাহ শৃঙ্খলটাকে নিয়ে যেতে চাই। একটু আগে মানে স্টেজে দাঁড়ানো আমার কথা আর আপনার কথার মধ্যে এক ফুটেও কোনো পার্থক্য নাই। এই ওয়েজ বাড়ে আর কমে কিভাবে এটা দেখেন, আপনার যখন কর্মসংস্থান সৃষ্টি হয়, কাজের ডিমান্ড থাকে, আপনার বিজনেসগুলি হায়ার করা শুরু করে। মনে করেন আমরা এই রুমের মধ্যে বসে আছি 100 জন, এখন আমরা 100 জনই কাজ করতে চাই, বাইরে কাজ আছে 70টা, তাহলে কি হবে? আমাদের 100 জনের মধ্যে প্রতিযোগিতা করব, যিনি হায়ার করবেন তিনি অফার করবেন 5,000 টাকা, তারপরে করবেন 4,500 টাকা। কিন্তু আপনার আমার প্রত্যেকেরই যেহেতু পরের দিন বাজার করে ঘরে বাজার নিয়ে যেতে হবে, আমরা আমাদের প্রাপ্যের কম এগ্রি করে ফেলবো, ঢুকে যাবো এই কাজে, ঠিক না? যদি সিনারিওটা উল্টা হতো, ভাই ফোন রাখেন, আমার কথা শুনেন, প্রশ্ন আপনার, এই উত্তর দিতে কষ্ট করে কথা বলতে হবে। তো এইটা হচ্ছে মানে ভ্যালু ফর মানি, যেটা বলবো এটা শুনতে হবে। তো উল্টাটা দেখেন, যদি কাজ থাকতো 120টা আর আমরা হতাম 100 জন, তাহলে বলটা কার কোর্টে থাকতো? আমাদের কোর্টে থাকতো। আমরা বার্গেন করতাম, যে লোক হায়ার করবে সে 5,000 থেকে শুরু করে 6,000-এ যেত, ঠিক না? তাহলে ইকোনমির মধ্যে মোমেন্টাম আসবে যদি এই ইকোনমির মধ্যে আমরা ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে পারি। গত 12-14 বছরে আমার কথার দরকার নেই, আপনি মুহিত সাহেবের বাজেটে ফেরত যান, বাজেট স্পিচে তিনি তার বাজেট বক্তৃতার একাধিক বাজেট বক্তৃতায় স্বীকার করেছেন যে আমরা ব্যক্তি খাতের বিনিয়োগ আকৃষ্ট করতে পারিনি। আপনি প্রতি বছরের বাজেটের মধ্যে দেখেন ওনারা ইলাস্টিকের মতো বাজেটের সাইজ বাড়িয়েছে, কিন্তু দুইটা ইনভেস্টমেন্ট, তো একটা প্রাইভেট ইনভেস্টমেন্ট আর একটা পাবলিক ইনভেস্টমেন্ট। প্রাইভেট ইনভেস্টমেন্ট কিন্তু এক জায়গায় এসে আটকে ছিল, ওইটা বাড়াতে পারেনি জিডিপির সাথে বেশি, যেই কারণে এমপ্লয়মেন্ট তৈরি হয়নি। এবং এমপ্লয়মেন্ট তৈরি হতো না বলে ওনারা এক অদ্ভুত থিওরি আবিষ্কার করলেন। থিওরিটা হলো প্রতি 1% জিডিপির প্রবৃদ্ধির সাথে 2.5 লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়। সুতরাং হিসাব কিতাব তো প্রতি বছরই ওনাদের 7% জিডিপি গ্রোথ হতো, অটোমেটিক 17.5 লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়ে যেত, আর কোনো হিসাবের দরকার নেই। তো আপনার যখন এমপ্লয়মেন্ট বেশি আসবে, ইনভেস্টমেন্টের সাথে আসবে এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্টের সাথে হবে ওয়েজ গ্রোথ। ওয়েজ গ্রোথ যখন হবে তখন পারচেজিং পাওয়ার বাড়বে, পারচেজিং পাওয়ার যখন বাড়বে তখন মানুষরা বেশি বেশি ভোগ করবে, বেশি বেশি জিনিস কিনবে, বেশি বেশি জিনিস কিনলে সেই জিনিসের আমদানি বাড়বে, ম্যানুফ্যাকচারিং বাড়বে, নতুন করে কর্মসংস্থান সৃষ্টি হবে। এটা হচ্ছে ইকোনমির একটা সাইকেল। তো আমার যে ভাই যেটা উদ্বেগ প্রকাশ করলেন 100% কারেক্ট। তো আমাদের ওই ইনভেস্টমেন্ট সাইকেল আবার ফেরত যেতে হবে এবং বিনিয়োগের সহায়ক পরিবেশটা এখানে তৈরি করতে হবে। শিল্প মন্ত্রণালয়ের অধীনে বেশ কিছু প্রতিষ্ঠান, এর মধ্যে 15টা আছে সুগার মিল। সুগার মিলের মধ্যে 6টা বন্ধ, 9টা চলে। কেরু লাভে আছে, চিনি বানিয়ে না, ওরা যে ডিস্টিলারি বানায় সেটার কারণে ওরা লাভে আছে।
এখন কতগুলি জিনিস আমাদের সবারই উপলব্ধি করা দরকার। এই চিনিকলগুলি স্থাপিত হয়েছে ৬০-৭০ বছর আগে, এবং গলফ খেলা দেখেন, গলফ খেলা একটা বিলাসী খেলা না? গাড়ি করে গেলেন, নেমে কলার টলার ঠিক করে একটা হিট করলেন, তারপর আবার গাড়িতে উঠে গেলেন, তারপর আরেক জায়গায় গিয়ে আরেকটা হিট করলেন, আবার গাড়িতে উঠে গেলেন। চিনিকলগুলি মানে আখের চিনিকলগুলির কনসেপ্ট প্রায় গলফ খেলার মতো। আপনি আখ উৎপাদন করবেন 14 মাসে, সারা বছর ধরে একটা ফসল উৎপাদন করবেন 14 মাসে। সেই আখ দিয়ে যে মিলটা চালাবেন সেটা চালাবেন 3 মাস। প্রতিটা মিল কিন্তু 3 মাস চলার জন্য, এই 14 মাসের আখ দিয়ে। এখন তখন আজকে থেকে ৬০-৭০ বছর আগে যারা এই মিলগুলি করেছিলেন, সেই সময়টা ছিল ভিন্ন। তখনকার সময়ে হয়তো কনসেপ্টটা ঠিক ছিল, মানুষ ছিল আজকের তুলনায় 3 ভাগের 1 ভাগ। আর তারা চিন্তা করেছেন আমরা একটা ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি করলাম, বাইরে থেকে চিনি আনতে হবে না, আর 12 মাস 14 মাসের ফসলই হোক, আমরা কৃষকের জন্য একটা ফসলের সুযোগ করে দিলাম। তখন তো এই পরিমাণ রিসার্চ ছিল না, এই পরিমাণ ভ্যারাইটি ছিল না, প্রযুক্তিগত সক্ষমতা ছিল না। কিন্তু আজকের দিনে আপনি বাংলাদেশের কোনো জমিতে, যেখানে অনেক জমিতে 4 ফসল হয়, সেখানে কি এটা অ্যাফোর্ডেবল আমাদের জন্য যে 14 মাস ধরে একটা ফসল হবে? তারপরে একটা জমিতে যখন আপনি 5 বছর আখ করবেন, এটা যে পরিমাণ পুষ্টি নেয় মাটি থেকে, রস নেয়, 6 নম্বর বছরে আপনি যদি অন্য কোনো একটা ফসল করতে যান ওটা পারবেন না, আরো 2 বছরের গ্যাপ দেয়া লাগবে মাটি তার আগের জায়গায় ফেরত আসার জন্য। এইটাও কি আমাদের জন্য ফিজিবল যে বছরের মধ্যে একটা ফ্যাক্টরি 3 মাস চলবে? এটাও ফিজিবল না। আগামী আচ্ছা, তারপরে আখের যে এক্সট্রাকশন রেট পার্সেন্টেজ, এটা হচ্ছে 5%, আর গ্লোবাল স্ট্যান্ডার্ড হচ্ছে আখের এক্সট্রাকশন রেট হচ্ছে 10%। মানে ওইখানেও আমরা পিছনে। তো আমরা যেটা আপাতত একটা কাজ করছি, ফিজিবিলিটি স্টাডি করছি, যে আখের 5%-এর জায়গায় বিটের এক্সট্রাকশন রেট 15%। বিটও এক ফসলি, কিন্তু সেটাতে 12-14 মাস লাগে না, শীতের দিকে হয়, এখানে 4.5-5 মাসে একটা ফসল হয়ে যায়। বাদবাকি সময় ওই জমিতে অন্য ফসল ফলানো সম্ভব, এবং বিটের পুরোটাই ইউটিলাইজেবল। তো আমরা আগামী দিনে কিছু চিনিকল হয়তো বিট চিনিকলে, মানে আখ থেকে বিট চিনিকলে কনভার্ট করব, আর কিছু হয়তো ছোট ছোট শিল্প পার্ক করে সেখানে অন্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করার চেষ্টা করব। আরো কতগুলি ফ্যাক্টরি, যেমন ধরেন বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি করে, এরকম আমাদের 3টা ফ্যাক্টরি আছে শিল্প মন্ত্রণালয়ে। এইগুলির জন্য আমরা ইতিমধ্যে একটা রোড শো করেছি। আমরা চাইনিজ অ্যাম্বাসেডরকে সেগুলির উপর আলাদা করে একটা রোড শো করে দেখিয়েছি। আমরা এখানে জ্বালানির ব্যবস্থা করব, অন্যান্য সহায়তা দিব, অ্যাট্রাকটিভ একটা প্যাকেজ ক্রিয়েট করব। আমাদের উদ্যোগ হচ্ছে আগামী দিনে এই প্রত্যেকটাতেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা। নট নেসেসারি যে ফ্যাক্টরি ছিল সেই ফ্যাক্টরি করতে হবে তা না, এখানে বিনিয়োগকারী এসে তার প্রস্তাবনা অনুযায়ী নতুন বিনিয়োগ করবে, নতুনভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে। আমাদের কাজ হচ্ছে জায়গাটা দেয়া, জ্বালানি দেয়া। আর কতগুলি ফ্যাক্টরি, সেগুলি অনেক বড় বড় মানে জায়গা, সেখানে প্লট করে আমরা শিল্প পার্ক হিসেবে সেগুলি ছোট মাঝারি সাইজের উদ্যোক্তাদের আকর্ষণ করব। আরেকটা হলো, একটা মিনিট, আরেকটা হলো ফার্টিলাইজার ফ্যাক্টরি, মানে সরকারি ফার্টিলাইজার ফ্যাক্টরিগুলি লাভজনক, এবং যথেষ্ট ফার্টিলাইজার উৎপাদন না করার কারণে এই সারই আবার বাইরে থেকে আমাদের ডলার দিয়ে কিনে আনতে হয়। কিন্তু বছরের একটা বড় সময় আমরা গ্যাস সরবরাহ করতে পারি না। আগামী দিনে আমরা উদ্যোগ নিচ্ছি একটা ডেডিকেটেড গ্যাস নেটওয়ার্ক করতে, শুধুমাত্র সার ফ্যাক্টরিগুলির জন্য। যদি আল্লাহ তৌফিক দেন এইভাবে আমরা সম্পন্ন করতে পারি কাজটা, তাহলে সার ফ্যাক্টরিগুলি সারা বছর চলবে এবং বাইরে থেকে কোনো সার আনার দরকার পড়বে। আমাদের ইস্পাত প্রকৌশলের অধীনে অনেকগুলি শিল্প আছে, সেগুলি আমরা যে ফরম্যাটের কথা বললাম সেই ফরম্যাটেই আমরা নতুন বিনিয়োগকারী আনবো। আরেকটা হিট করলেন, আবার গাড়িতে উঠে গেলেন। চিনিকলগুলি মানে আখের চিনিকলগুলির কনসেপ্ট প্রায় গলফ খেলার মতো। আপনি আখ উৎপাদন করবেন 14 মাসে, সারা বছর ধরে একটা ফসল উৎপাদন করবেন 14 মাসে।
সেই আগ দিয়ে যে মিলটা চালাবেন সেটা চালাবেন 3 মাস। প্রতিটা মিল কিন্তু 3 মাস চলার জন্য, এই 14 মাসের আগ দিয়ে। এখন তখন আজকে থেকে 60-70 বছর আগে যারা এই মিলগুলি করেছিলেন সেই সময়টা ছিল ভিন্ন। তখনকার সময়ে হয়তো কনসেপ্টটা ঠিক ছিল, মানুষ ছিল আজকের তুলনায় 3 ভাগের 1 ভাগ। আর তারা চিন্তা করেছেন আমরা একটা ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি করলাম, বাইরে থেকে চিনি আনতে হবে না, আর 12 মাস 14 মাসের ফসলই হোক আমরা কৃষকের জন্য একটা ফসলের সুযোগ করে দিলাম। তখন তো এই পরিমাণ রিসার্চ ছিল না, এই পরিমাণ ভ্যারাইটি ছিল না, প্রযুক্তিগত সক্ষমতা ছিল না। কিন্তু আজকের দিনে আপনি বাংলাদেশের কোনো জমিতে, যেখানে অনেক জমিতে 4 ফসল হয়, সেখানে কি এটা অ্যাফোর্ডেবল আমাদের জন্য যে 14 মাস ধরে একটা ফসল হবে? তারপরে একটা জমিতে যখন আপনি 5 বছর আখ করবেন, এটা যে পরিমাণ পুষ্টি নেয় মাটি থেকে, রস নেয়, 6 নম্বর বছরে আপনি যদি অন্য কোনো একটা ফসল করতে যান ওটা পারবেন না, আরো 2 বছরের গ্যাপ দেওয়া লাগবে মাটি তার আগের জায়গায় ফেরত আসার জন্য। এইটাও কি আমাদের জন্য ফিজিবল যে বছরের মধ্যে একটা ফ্যাক্টরি 3 মাস চলবে? এটাও ফিজিবল না আগামী। আচ্ছা, তারপরে আখের যে এক্সট্রাকশন রেট পার্সেন্টেজ, এটা হচ্ছে 5%, আর গ্লোবাল স্ট্যান্ডার্ড হচ্ছে আখের এক্সট্রাকশন রেট হচ্ছে 10%। মানে ওইখানেও আমরা পিছনে। আমরা যেটা আপাতত একটা কাজ করছি, ফিজিবিলিটি স্টাডি করছি, যে আখের 5%-এর জায়গায় বিটের এক্সট্রাকশন রেট 15%। বিটও এক ফসলি, কিন্তু সেটাতে 12-14 মাস লাগে না, শীতের দিকে হয়, এখানে 4.5-5 মাসে একটা ফসল হয়ে যায়, বাদবাকি সময় ওই জমিতে অন্য ফসল ফলানো সম্ভব এবং বিটের পুরোটাই ইউটিলাইজেবল। তো আমরা আগামী দিনে কিছু চিনিকল হয়তো বিট চিনিকলে, মানে আখ থেকে বিট চিনিকলে কনভার্ট করব, আর কিছু হয়তো ছোট ছোট শিল্প পার্ক করে সেখানে অন্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করার চেষ্টা করব। আরো কতগুলি ফ্যাক্টরি, যেমন ধরেন বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি করে, এরকম আমাদের 3টা ফ্যাক্টরি আছে শিল্প মন্ত্রণালয়ে। এইগুলির জন্য আমরা ইতিমধ্যে একটা রোড শো করেছি। আমরা চাইনিজ অ্যাম্বাসেডরকে সেগুলির উপর আলাদা করে একটা রোড শো করে দেখিয়েছি। আমরা এখানে জ্বালানির ব্যবস্থা করব, অন্যান্য সহায়তা দিব, অ্যাট্রাকটিভ একটা প্যাকেজ ক্রিয়েট করব। আমাদের উদ্যোগ হচ্ছে আগামী দিনে এই প্রত্যেকটাতেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা। নট নেসেসারি যে ফ্যাক্টরি ছিল সেই ফ্যাক্টরি করতে হবে তা না, এখানে বিনিয়োগকারী এসে তার প্রস্তাবনা অনুযায়ী নতুন বিনিয়োগ করবে, নতুনভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে। আমাদের কাজ হচ্ছে জায়গাটা দেয়া, জ্বালানি দেয়া। আর কতগুলি ফ্যাক্টরি, সেগুলি অনেক বড় বড় মানে জায়গা, সেখানে প্লট করে আমরা শিল্প পার্ক হিসাবে সেগুলি ছোট মাঝারি সাইজের উদ্যোক্তাদের আকর্ষণ করব। আরেকটা হলো, একটা মিনিট, আরেকটা হলো ফার্টিলাইজার ফ্যাক্টরি, মানে সরকারি কিছুর মধ্যে ফার্টিলাইজার ফ্যাক্টরিগুলি লাভজনক এবং যথেষ্ট ফার্টিলাইজার উৎপাদন না করার কারণে এই সারই আবার বাইরে থেকে আমাদের ডলার দিয়ে কিনে আনতে হয়। কিন্তু বছরের একটা বড় সময় আমরা গ্যাস সরবরাহ করতে পারি না। আগামী দিনে আমরা উদ্যোগ নিচ্ছি একটা ডেডিকেটেড গ্যাস নেটওয়ার্ক করতে, শুধুমাত্র সার ফ্যাক্টরিগুলির জন্য। যদি আল্লাহ তৌফিক দেন এইভাবে আমরা সম্পন্ন করতে পারি কাজটা, তাহলে সার ফ্যাক্টরিগুলি সারা বছর চলবে এবং বাইরে থেকে কোনো সার আনার দরকার পড়বে না।